ভাবছেন কলকাতার কাছাকাছি একদিন বা দুদিনে কোথায় যাবে, রইল আপনার কাছে এই রকম সুন্দর জলপ্রপাত। এই বর্ষার মরশুমে কলকাতার কাছাকাছি দিনে দিনে ঘুরে আসার জন্য জনপ্রিয় একটি জায়গা হলো ধানবাদ, যেখানে রয়েছে পাহাড়, জঙ্গল, লেক আর অপূর্ব সুন্দর ঝর্ণা। আর এই সব কিছুই আমরা ঘুরে দেখবো মাত্র একদিনে। ভাবছেন কিভাবে যাবেন, কিভাবে ঘুরলে একদিনে ঘুরে আসা যাবে, খরচই বা কেমন হতে পারে? আজকের ভিডিওতে থাকছে সমস্ত তথ্য। তাহলে চলুন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি একসাথে পাহাড়, জঙ্গল, ঝর্ণা ও মন্দিরকে ঘিরে এক অভূতপূর্ব সৌন্দর্যে ভরা দর্শনীয় স্থান থেকে। কিন্তু হচ্ছে কয়লার খনি, দেখুন দূরে আগুন জ্বলছে, যেরকম ধোঁয়া উঠছে। আমার পেছন দিকে যেটা আছে এটাই কিন্তু হচ্ছে ভাটিন্ডা ওয়াটারফলস। একদম ভিজে গেছে, দেখুন ওই জলপ্রপাতের জল এত জোরে আসছে যে সামনে দাঁড়ানো একদমই যাচ্ছে না। ট্রেন কিন্তু টাইমের 15 মিনিট আগে নামাচ্ছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটাই কিন্তু হচ্ছে তোপচাচি ড্যাম। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আর আজকে সকালটা শুরু হচ্ছে হাওড়া স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে। গন্তব্য একদিনে কলকাতার কাছাকাছি সমুদ্র ড্যাম এই দেখার উদ্দেশ্যে। তাই চলে এসেছি একদম ঘড়িঘাড়ে, এখন 6টা 5 বাজে। 6টা 45-এ আমাদের ট্রেন কলকাতা থেকে গয়াগামী বন্দে ভারত এক্সপ্রেস 22303 করে। বন্দে ভারত এক্সপ্রেস ছাড়াও রয়েছে 12019 হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেস। আপনারা কিন্তু কম খরচে এই ব্ল্যাক ডায়মন্ড করেও যেতে পারেন। সেক্ষেত্রে টাইমটা বেশি লাগবে। দেখাচ্ছিল এক্সপেক্টেড টাইম ওই 11টা, লেট হলে 11:30 থেকে 12:15 হয়ে যাবে। তার চেয়ে ভালো এই বন্দে ভারত এক্সপ্রেস, যা কিন্তু আমাদেরকে 9টা থেকে 9:30টার মধ্যে নামিয়ে দেবে। হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেসে টোটাল কোচ আছে 14টা, তার মধ্যে C1 থেকে C14 আছে, আর তার মাঝেই আছে E1 আর E2। আমাদের কোচ নাম্বার পড়েছে C4-এ, সিট নাম্বার 18 আর 19। আজকে আমাদের সিটটা পড়েছে একদম উল্টো দিকে, মানে ট্রেনটা যাচ্ছে ওদিকে, আমি বসছি এদিকে, তাই একটু প্রবলেম হচ্ছে, তাছাড়া কিছু না। তো 2/3 সিট পজিশন আছে। আর সিটটা মোটামুটি তো বন্দে ভারত যেরকম অ্যাজ ইউজুয়াল থাকে সেরকম অ্যাজ ইউজুয়াল, কোনো প্রবলেম নেই। সামনে এরকম একটা জায়গা আছে, এখানে আপনি খাবার জিনিস রাখতে পারবেন, এটা তোলা যায়, এখানে এরকম বন্ধ করা যায়। তার সাথে সাথে নিচে দেখুন ফুড স্পেসটা বেশ বড়, দুজন পাশাপাশি পা রাখলেও কোনো প্রবলেম হচ্ছে না। বোতল হোল্ডার দেখুন, এখানে একটা বোতল হোল্ডার আছে, আর এ পাশে একটা বোতল হোল্ডার আছে। সে কিন্তু চার্জিং পয়েন্ট আছে দেখুন। আর সিট তো বেশ ভালোই কমফোর্টেবল। এই মাত্র কিন্তু ওনারা দিয়ে গেলেন জলের বোতল। টোটাল এই ট্রেনে মোটামুটি আমাদের কলকাতা থেকে ধানবাদ পর্যন্ত লেগেছে, যদি আমরা ফুড নিয়ে নিই ওই 700 টাকা, 750, দুজন মিলে ওই 1500 টাকার মতো খরচা পড়েছে। আর যদি আপনি ফুড নেন সেক্ষেত্রে 826 এরকম কিছু। দেখেন আমি স্ক্রিনে দিয়ে রেখেছি। আর যাত্রা মোটামুটি স্টার্ট হচ্ছে, বেশ আরাম মতোই লাগে, যা বন্দে ভারত হয়। যারা ভাবছেন একদিনে ধানবাদ ঘুরে ব্যাক করবেন, তাদের জন্য শতাব্দী এক্সপ্রেস বা বন্দে ভারত এক্সপ্রেস বেস্ট। কারণ এই দুটি ট্রেনই খুব সকাল সকাল ধানবাদ পৌঁছে দেবে। তাই সব সাইট সিনিং ভালোভাবে করে আবার বিকেলের মধ্যে কলকাতা ট্রেনে উঠে পড়তে পারবেন। সেই দিক থেকে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস করলে সমস্ত সাইট সিনিং করা দিনের দিনে সম্ভব নয়। ট্রেন কিন্তু টাইমের 15 মিনিট আগে নামাচ্ছে। বৃষ্টি ভেজা সকালে ভারতের কয়লার রাজধানী ধানবাদ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে সারাদিন ধানবাদ ঘুরে দেখব, তার জন্য সবার আগে দরকার একটা গাড়ির। আমরা কিন্তু আগে থেকে গাড়ি বুক করে আসিনি, আমরা বাইরে বেরিয়ে দেখব আগে কি গাড়ি আছে, কিরকম প্রাইস বলে, আর কোন কোন জায়গা ওনারা ঘুরে দেখাবেন আমাদের, সব কিছুই আপনাদের জানাবো। আর সব কিছু থাকবে এই ভিডিওতে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। এরকম সিঁড়ি আছে, সিঁড়ি থেকে উঠে কিন্তু আপনাকে বাঁ দিকে যেতে হবে। স্টেশনের বাইরে যেতে হলে কিন্তু আপনাকে বাঁ দিক রাস্তাটা ধরেই বেরাতে হবে, ডান দিক যাবেন না, বাঁ দিক যাবেন। তো আমরা এখান থেকে এখন সোজা বাইরে যাচ্ছি, চলুন বাইরে যাওয়া যাক।
তো বাইরে আসলাম, এটা হচ্ছে বাইরে সামনে যারা দেখছেন এটা কিন্তু হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, এইটা পুরো ট্যাক্সি স্ট্যান্ড, আর এর সামনে আছে অটো স্ট্যান্ড। তো আপনারা কিন্তু সাইড সিলিং ট্যাক্সি থেকেও মানে এরকম 4 চাকা দিয়ে 4 হুইলার দিয়েও করতে পারেন, তাছাড়া কিন্তু অটো দিয়েও করতে পারেন। তো আমার মতে 4 হুইলারে ঘোরাটাই শ্রেয় হবে, কারণ একদিনে যদি আমি সব কাজ সাইড সিলিং করতে চান সেক্ষেত্রে অটো একটু টাইম নিতে পারে, তাই জন্য আমরা কিন্তু বুক করব 4 হুইলার। এখানে বাইরে থেকেই গাড়ি করে নিয়েছি, ডিজায়ার গাড়ি, সব করা সাইট সিইং ঘুরে দেখাবে। তার মধ্যে সাইট সিইং এর মধ্যে প্রথমত হচ্ছে ভাটিন্ডা ফলস, উৎশ্রী ফলস, তার সাথে তোপচাচি লেক, উত্তম কুমারের বাড়ি আর কোল মাইন, এই সবগুলো কিন্তু আমরা এই গাড়ি করেই করবো। ওনার নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে স্ক্রিনে দিয়ে রাখলাম, চাইলে কিন্তু এখান দিয়ে কিন্তু কথা বলে কিন্তু বুক করে নিতে পারেন। তো আমাদের এখন প্রথমে গন্তব্য হচ্ছে উৎশ্রী ফলসের উদ্দেশ্যে। এই সব স্পটগুলি ঘুরতে ছোট গাড়িতে ভাড়া লাগবে 2500 টাকা থেকে 3000 টাকা মতো, আর অটোতে ভাড়া পড়বে 1500 টাকা থেকে 1700 টাকা মতো। যদি আপনারা শুধু ভাটিন্ডা ওয়াটারফলস, তোপচাচি লেক আর রামরাজ মন্দির এই 3টি স্পট করেন, সেই ক্ষেত্রে ছোট গাড়িতে ভাড়া পড়বে 2000 টাকা এবং অটোতে ভাড়া পড়বে 1200 টাকা মতো। ঘর বানাই মু আমি শূন্যের মাঝার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি। বরাকর নদীর উপনদী হলো উৎশ্রী নদী, আর এই উৎশ্রী ওয়াটারফলসে আমাদের আসতে সময় লাগলো ধানবাদ স্টেশন থেকে উৎশ্রী ওয়াটারফলস পর্যন্ত 55 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসেছি। আর এখানে আসতে কিন্তু এন্ট্রি ফিস লেগেছে 40 টাকা। আমাদের গাড়ি দাঁড় করানো আছে, আমরা এখন যাব উৎশ্রী ফলসের সামনে, চলুন। দেখুন সামনে দিয়ে উৎশ্রীর কি স্রোত দেখতে পাওয়া যাচ্ছে, অসাধারণ অসাধারণ। এই দৃশ্য কোথায় পাবে? দাঁড়িয়ে আছি স্রোতস্বিনী উৎশ্রী নদীর ঝর্ণার সামনে, যা বরাকর নদীর উপনদী নামে খ্যাত। এই উৎশ্রী নদীর ঝর্ণা জুলাই আগস্ট মাসে আসলে, যেহেতু বর্ষার মরশুমরা থাকে, তাই জন্য বর্ষার মরশুমে কিন্তু এই সময়টা এই উৎশ্রী নদীর ঝর্ণা কিন্তু মায়াবী রূপ ধারণ করে। সামনেই দেখতে পাচ্ছেন তার মায়াবী রূপ। কি সুন্দর জলের ধারা দেখুন বয়ে চলেছে, একদম উপর পর্যন্ত জলের ফোঁটা কিন্তু ছিটকে আসছে। ধানবাদ আসার জন্য একদম উপযুক্ত সময় এই জুলাই বা অগস্ট মাস। একদম ভিজে গেছে, দেখুন ওই জল ও প্রপাতের জল এত জোরে আসছে যে সামনে দাঁড়ানো একদমই যাচ্ছে না ফোন ক্যামেরা নিয়ে। তো পুরো ভিজে কাক স্নান হয়ে আমরা এখন যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে, যেটা হচ্ছে তোপচাচি লেক। চলুন যাওয়া যাক। উৎশ্রী থেকে তোপচাচি ডিস্টেন্স 64 কিলোমিটার। এখানে যাওয়ার যাত্রাপথটা ছবির মতো সুন্দর। এখানে কিন্তু একটা এন্ট্রি ফিস আছে ঢোকার জন্য, সামনে দেওয়া আছে যে গাড়ির জন্য 100 টাকা, বাসের জন্য 200 টাকা, আর মোটর বাইকের জন্য 15 টাকা করে। চলে এসেছি আমাদের গন্তব্যের পরবর্তী ডেস্টিনেশন, সেটা হচ্ছে তোপচাচি লেক। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটাই কিন্তু হচ্ছে তোপচাচি ড্যাম, ড্যামের ওপরে দাঁড়িয়ে আছি। আর ওই যে দূরে দেখুন মেঘাচ্ছন্ন যে পাহাড়টা, ওটাই কিন্তু হচ্ছে পরেশনাথের পাহাড়। আর ওই দূরে আমি এখানে দেখতে পাচ্ছি, খালি চোখে এখানে কতটা আপনি ক্যামেরায় বুঝতে পারছেন, ছোট্ট যে মন্দির দেখতে পাওয়া যাচ্ছে ওটাই কিন্তু পরেশনাথের মন্দির। তাই পরেশনাথের পাহাড়ের সামনে এই যে লেকটা, অসাধারণ কিন্তু এর সাদৃশ্য। ধানবাদে আসবেন তারা অবশ্যই কিন্তু এই তোপচাচি লেকে আসবেন, অসাধারণ লাগবে। যদি একটা জিনিস শুধুমাত্র আমার মানে মাইনাস লাগলো, মাইনাস না, আর একটা জিনিস ভালো হতো, সেটা কি বলুন তো, সেটা হচ্ছে যদি এখানে বোটিং হতো। যদি বোটিং হতো না, এই জায়গাটা আরও ভাল লাগতো। শুধু এই একটা জায়গায় মিস করলাম, যদি থাকতো আরও ভাল লাগতো।
তোপচাঁচি লেক দেখা হয়ে গেল। আমরা এখন যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। তোপচাঁচি লেক দেখেই সামনের দিকে একটু এগিয়ে গিয়ে রয়েছে মহানায়ক উত্তম কুমারের বাড়ি। এটাই হলো ভেতরে যাওয়ার প্রবেশপথ। বাংলা সিনেমার নায়ক মহানায়ক উত্তম কুমারের স্মৃতি জড়িয়ে আছে এই বাড়িটার সাথে। এক সময় এই বাড়িটাই ছিল মহানায়ক উত্তম কুমারের বাড়ি, যদিও এখন বাড়িটার মালিকানা চেঞ্জ হয়েছে। তাই আজও যারা তোপচাঁচি লেক ঘুরতে আসেন একবার এই জায়গা থেকে ঘুরে যান। এখন অবস্থা প্রায় ভগ্নস্তূপেই পরিণত হয়েছে, কোনো মেনটেনেন্স হয় না। প্রত্যেকটা দরজা জানলা দেখুন সবই ভাঙা ভাঙা, বিভিন্ন আসবাবপত্র সব আছে। ভেতরটা কিন্তু অসাধারণ সুন্দর, অসাধারণ। একটু মেনটেনেন্স করলে হয়তো এই জিনিসটা আরো সুন্দর থাকতো। তোপচাঁচি লেক দেখে আমরা চলে এলাম হাইওয়ের ধারেই শানে পাঞ্জাবে লাঞ্চ করতে। আমরা এখন চলে এসেছি লাঞ্চ করতে। তোপচাঁচি লেক থেকে একটু এগিয়ে এসেই কিন্তু এই রেস্টুরেন্টটা পড়বে। এটা হচ্ছে শানে পাঞ্জাব হোটেল। এখানে আমরা আজকে লাঞ্চ করব। লাঞ্চ শেষ করে আমরা যাব রামরাজ মন্দির। হাতে টাইম খুবই কম, 1:30 বেজে গেছে। চলুন তাড়াতাড়ি লাঞ্চটা সেরে নিই। লাঞ্চ কমপ্লিট, এখন ঘড়ি কাটার সময় হলো 2:19। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি আমাদের পরবর্তী গন্তব্য, যেটা হচ্ছে রামনাথ মন্দির, আর তার সাথে সাথে হচ্ছে ওয়াটারফলস। চলুন যাওয়া যাক। তোপচাঁচি লেক থেকে রামরাজ মন্দিরের ডিস্টেন্স 21 কিলোমিটার। তোপচাঁচি লেক দেখার পর আমরা চলে এসেছি রামনাথজির মন্দিরে। এই মন্দিরটা কিন্তু 100 বছরেরও বেশি পুরনো মন্দির হলেও এই মন্দিরটা 10ই ফেব্রুয়ারি 2019 সালে পুনর্নির্মাণ করা হয়। এখানে কিন্তু ডালার দোকান আছে, আপনারা চাইলে ডালার দোকান থেকে প্রসাদ কিনে কিন্তু পুজোও দিতে পারেন। চলুন ভেতরে যাওয়া যাক। চলে এসেছি ঢালমাদের অন্যতম সাইট রামরাজ মন্দিরে। এটা কিন্তু রাম মন্দির, খুব সুন্দর ভেতরটা। আসুন ভেতরটা কিরকম আছে আবার দেখে নেওয়া যাক। কিন্তু এখানে 7টা মন্দির কিন্তু আছে। কৃষ্ণ ভগবান আছেন, বজরংবলী আছে, শিবজি আছেন, তার সাথে সাথে গণেশ ভগবান আছে। এরকম 7টা মন্দির, মাঝখানে আছে রামনাথজি অর্থাৎ ভগবান শ্রী রাম, আর তার সাথে হচ্ছে সীতা মাতার মন্দির কিন্তু আছে। এখানে চাইলে কিন্তু ফটো তুলতে পারেন, এক একটা ফটো 50 টাকা করে নিচ্ছেন। আপনি চাইলে কিন্তু এখান থেকে দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে ফটো খিঁচতে পারেন। আমাদের কিন্তু দেখা হয়ে গেছে রামনাথজির মন্দির। এবার আমরা রামরাজ মন্দিরকে টপকে যাচ্ছি সামনের দিকে ভাটিন্ডা ওয়াটারফলসের দিকে। এই রামরাজ মন্দির থেকে ভাটিন্ডা ওয়াটারফলস কিন্তু বেশ দূর, প্রায় 20 থেকে 25 কিলোমিটার, যেতে বেশ সময় লাগবে। ধানবাদ স্টেশন থেকে ভাটিন্ডা ওয়াটারফলস দূরত্ব 17 কিলোমিটার। দামোদর নদীর তীরে অবস্থিত ভাটিন্ডা একটি গ্রাম, আর গ্রামের নাম থেকেই নাম হয়েছে ভাটিন্ডা ওয়াটারফলস। চলে এসছি আমাদের অন্তিম সাইট সিনিং ভাটিন্ডা ওয়াটারফলস। এখান দিয়ে কিন্তু ওয়াটারফলসের আওয়াজ কিন্তু পাওয়া যাচ্ছে। একটা শিব মন্দির আছে, শিব মন্দিরের পাশ থেকে কিন্তু নিচে দিকে যেতে হবে। দেখুন এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে ফলসটা অসাধারণ, অসাধারণ। আমার পেছন দিকে যেটা আছে এটাই কিন্তু হচ্ছে ভাটিন্ডা ওয়াটারফলস। দেখুন দূর থেকে কি দারুণ লাগছে। আর এই বর্ষাকালে কিন্তু এই জল আরো ফুলে ফেপে উঠছে, মানে ওপর থেকে এখন আসছে রীতিমতো গর্জন করে নিচে থেকে নামছে। যদি এই ধানবাদে আসেন অবশ্যই কিন্তু ভাটিন্ডা ওয়াটারফলস কিন্তু দেখবেন। আর আসতে 50 টাকা পার্কিং চার্জ নিচ্ছে 4 চাকার জন্য।
এটাই হলো ভাটিন্ডা ওয়াটারফল। যখন আমি গাড়ি থেকে নামলাম, মাটিতে পা দেওয়া মাত্র ওই ওপর থেকে যখন দেখছিলাম, দেখে মনে হলো একটা ফ্রেমের সামনে আমি দাঁড়িয়ে আছি। এত সুন্দর জলপ্রপাত আর এত নিরিবিলি একটা জায়গা, এত শান্ত পরিবেশ, অসাধারণ লাগছে। আপনারা কিন্তু সাইট সিনিং যখন করবেন তখন আমার মনে হয় যদি আপনারা একদিনে সাইট সিনিং করেন সেক্ষেত্রে বন্দে ভারতে আসবেন আর বন্দে ভারতেই যাবেন। তার সাথে সাইট সিনিং স্টার্ট কিন্তু করবেন না এই ভাটিন্ডা থেকে, শুরু করবেন উসরি থেকে। উসরি সবচেয়ে দূরে এই ধানবাদ স্টেশন থেকে, তাই জন্য ধানবাদ থেকে প্রথম যাবেন উসরি, তারপর দেখে নেবেন তোপচাঁচি লেক, তারপরে মন্দির রামরাজ মন্দির, সবার শেষে করবেন ভাটিন্ডা। কারণ ভাটিন্ডা থেকে কিন্তু স্টেশনটা খুব একটা দূর না, 40 মিনিট রাস্তা পড়ে। আর সবার লাস্টে যদি আপনি উসরি করেন সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে, কারণ আপনাদের কিন্তু আবার যেতে হবে, ওই রাস্তা ব্যাকও করতে হবে। আমার মতে যদি আপনারা একদিনে প্ল্যান করেন তাহলে অবশ্যই কিন্তু প্রথম শুরু করবেন উসরি থেকে আর শেষ করবেন এই ভাটিন্ডা এসে। এই যে সামনে দেখছেন উঁচু উঁচু পাহাড়গুলো, এই সবগুলো কিন্তু হচ্ছে কোল মাইন, অর্থাৎ কয়লা খনি। আমরা সেই কয়লা খনির সামনেই যাচ্ছি। পুরো এলাকা জুড়ে কিন্তু কয়লা খনি আছে। দেখুন এই যে সামনে উঁচু যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কয়লা খনি। এরপর আমাদের গাড়ি এগিয়ে চলল ধানবাদ, যেই কারণে প্রসিদ্ধ সেই কয়লার খনির উদ্দেশ্যে। ধানবাদকে কয়লার রাজধানী বলা হয় কারণ ধানবাদ জুড়ে রয়েছে অসংখ্য কয়লার খনি। এমনকি আমাদের গাড়ি যেই রাস্তা দিয়ে যাচ্ছে সেই রাস্তায় মাটির নিচেও রয়েছে জ্বলন্ত কয়লা, তাই আপনারা অবশ্যই না যাওয়ার চেষ্টাই করবেন। দেখুন আমি কিন্তু আপনাকে দেখাচ্ছি এমন একটা জায়গা, এটা কিন্তু কয়লার খনি, মানে এখান দিয়ে কিন্তু কয়লা কিন্তু যায়। দেখুন সামনে ধুয়ো উঠছে, দেখুন এই জায়গাটা খুব কিন্তু রিস্কি। এই দেখুন ধুয়ো উঠছে, কয়লা তোলা হয়। ওই যে দেখুন বাতি জ্বলছে, ওইখানটা কিন্তু কয়লা অলি তোলা হচ্ছে। তাই আপনি কিন্তু অনেকটা দূরে যাবেন না, যাওয়াটা কিন্তু ঠিক না, কারণ যখন তখন নিচটা দেবে যেতে পারে। তাই দূর থেকেই দেখবেন, কাছে যাবেন না, কাছে যাওয়াটা রিস্কি। আমার এই চার জায়গাতে, এই যে পেছন দিকে এই পুরো এলাকা জুড়েই কিন্তু হচ্ছে কয়লা খনি, মানে কোল মাইন। আপনারা যদি আসেন অনেক কম খরচায় কিন্তু দাদার সঙ্গে ঘুরতে পারবেন। আমি দাদার নাম্বার ডেসক্রিপশন বক্স আর স্ক্রিনে দিয়ে রাখলাম, তাই ভালো লাগলে অবশ্যই কিন্তু ওনাকে বুক করেই আসবেন, যথেষ্ট রিজনেবল প্রাইসে পাবেন, সেটা কিন্তু আমি আপনাকে 100% বলতে পারি। আপনার ফোন নাম্বার বল দিজিয়ে। 850-755-2525-25-25-76। আজকের ব্লগ আমি এখানে শেষ করছি, এই ধানবাদ স্টেশনের বাইরে থেকে। চলুন বাই বাই। আবার আমরা এই বন্দে ভারত এক্সপ্রেস করে কিন্তু চলে যাবো সোজা হাওড়া উদ্দেশ্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন স্যামি ব্লগ।